বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। রাসায়নিক গঠন ও উপাদানগত পার্থক্যের জন্য বায়ুমণ্ডলকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। এক, সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। দুই, বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে 88 বা 90 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলির সমতা প্রায় এক অনুপাতে বা সমান অনুপাতে থাকে বলে এই স্থানটিকে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার বলা হয়। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 88 বা 90 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের এই নিম্ন স্তরটি, যেখানে গ্যাসীয় উপাদানের মাত্রা প্রায় সমান, একে সমমণ্ডল বলা হয়। এরপর 88 কিলোমিটার থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের যে স্তরটি রয়েছে তাকে বিষমমণ্ডল বলা হয়। এখানে এক একটি স্তরে এক এক ধরনের গ্যাসের প্রাধান্য লক্ষ্য করা যায়, তাই এই স্তরটিকে বিষমমণ্ডল বলা হয়। অর্থাৎ এখানে গ্যাসীয় উপাদানগুলির সমতা বা পরিমাণ সমান মাপের নয়, তাই একে বলা হয় বিষমমণ্ডল। এই হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডলকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়, মূলত চারটি। প্রথম, আণবিক নাইট্রোজেন স্তর, যেটা 88 থেকে 200 কিমির মধ্যে রয়েছে। এরপর রয়েছে পারমাণবিক অক্সিজেন স্তর। আমি কি বললাম যে বিষমমণ্ডলের একদম নিচে যে স্তরটি রয়েছে, যেটা রয়েছে 200 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এই স্তরটিকে বলা হচ্ছে নাইট্রোজেন স্তর। 200 কিলোমিটার থেকে প্রায় 1100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে স্তরটি বিষমমণ্ডলের অন্তর্গত, একে বলা হচ্ছে পারমাণবিক অক্সিজেন স্তর। 1100 থেকে প্রায় 3300 কিমি পর্যন্ত বিস্তৃত বিষমমণ্ডলের অপর স্তরটিকে বলা হচ্ছে পারমাণবিক হিলিয়াম স্তর। এবং একদম উপরে 3300 থেকে প্রায় 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত যে স্তরটি, সেটাকে বলা হচ্ছে পারমাণবিক হাইড্রোজেন স্তর। এই গেল বিষমমণ্ডলের শ্রেণী বিভাগ। আমরা রাসায়নিক গঠন ও উপাদানের ভিত্তিতে শ্রেণীবিভাগ জানলাম। এবার বলবো উষ্ণতার হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে যে শ্রেণীবিভাগ। উষ্ণতার হ্রাস বৃদ্ধি জনিত কারণে পৃথিবীপৃষ্ঠকে থেকে বায়ুমণ্ডলের দিকে, অর্থাৎ পৃথিবীপৃষ্ঠের বায়ুমণ্ডল যত উপরের দিকে, অর্থাৎ একদম জিরো বা সমুদ্রপৃষ্ঠ থেকে একদম 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরটিকে উষ্ণতার হ্রাস বৃদ্ধির জন্য কয়েকটি ভাগে ভাগ করা হয়, যার মধ্যে সবচেয়ে নিম্ন যে স্তরটি বা নিচের যে স্তরটি, সেই স্তরটি হচ্ছে ট্রোপোস্ফিয়ার। সমুদ্রপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে 16 থেকে 18 কিমি উচ্চতা পর্যন্ত এবং মেরু অঞ্চলে 8 কিমি উচ্চতা পর্যন্ত রয়েছে এই স্তরটি। এই স্তরের অপর নাম ক্ষুব্ধ মণ্ডল। এই স্তরটিকে পরিবর্তনশীল মণ্ডলও বলা হয়, কারণ এখানে বায়ুমণ্ডলের যাবতীয় ঝঞ্ঝা, বৃষ্টি, ঝড়, কুয়াশা প্রভৃতি বিভিন্ন প্রাকৃতিক যে বিপর্যয়গুলি, সেগুলি সংঘটিত হয়। গ্রিক শব্দ ট্রোপোস, যেটা থেকে এসছে টার্বুলেন্স বা মিক্সিং, মিশে যাওয়া, আর স্ফিয়ার, যেটা হচ্ছে অঞ্চল বা মণ্ডল, এই দুটো উৎপত্তিগত অর্থ মিলেই হচ্ছে ট্রোপোস্ফিয়ার। অর্থাৎ যে স্তরে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিভিন্ন কার্যাবলী সেগুলো সংঘটিত হয়, তাকে বলা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এই স্তরের প্রধান বৈশিষ্ট্য হলো উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়। প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা হ্রাস পায়। একে বলা হয় স্বাভাবিক উষ্ণতা হ্রাস বা নর্মাল ল্যাপস রেট।
এই গেল ট্রোপোস্ফিয়ার। ঠিক তার উপরে অর্থাৎ 16 থেকে 18 কিমি নিরক্ষীয় অঞ্চলে, মেরু অঞ্চলে 8 কিমি, এর ঊর্ধ্বে প্রায় 50 কিমি উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর রয়েছে, যার নাম স্ট্র্যাটোস্ফিয়ার। একে আরেকটা নাম শান্ত মণ্ডল। এই অঞ্চলে কোনো রকম ঝড় ঝঞ্ঝা, বৃষ্টি, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় সংঘটিত হয় না। এই অঞ্চলটিকে তাই শান্ত মণ্ডল বলা হয়। আর কোনো রকম প্রাকৃতিক বিপর্যয়, ঝড়ঝঞ্ঝা সংঘটিত হয় না বলে নিরাপদে এই অঞ্চল দিয়ে জেট বিমান চলাচল করতে পারে। এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরেরই মধ্যবর্তী স্থানে 25 থেকে 35 কিলোমিটারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তর রয়েছে, যেটাকে বলা হয় ওজোন স্তর বা প্রাকৃতিক সৌরপর্দা। সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি, ক্ষতিকারক অতি বেগুনি রশ্মিকে শোষণ করে পৃথিবীকে জীবজগতের বেঁচে থাকার উপযোগী করে রাখে এই স্তরটি। তাই এই স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা। ওজোন স্তর রয়েছে 25 থেকে 35 কিলোমিটারের মধ্যে। কোথায় না স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে। স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে এই স্তরে মহাজাগতিক বস্তুকণা পোড়াতেও সক্ষম হয়। অর্থাৎ এই স্তরে, এই যে ওজোন স্তর, এখানে মহাজাগতিক বস্তুকণা যেগুলো মহাকাশ থেকে পৃথিবী পৃষ্ঠের দিকে ছুটে আসে, সেগুলো এখানে এসে পুড়ে যেতে সমর্থ হয়। আচ্ছা, এর প্রসঙ্গে বলি, মাঝখানে যেটি আমি বাদ দিয়েছি সেটা হচ্ছে ট্রোপোপজ। ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে যে স্তরটি রয়েছে, অর্থাৎ ট্রোপো যেখানে গিয়ে থেমে যাচ্ছে, ট্রোপোস্ফিয়ার যেখানে গিয়ে থেমে যাচ্ছে, সেই স্তরটিকে বলা হচ্ছে ট্রোপোপজ। এখানে উষ্ণতা থাকে -80 ডিগ্রি সেন্টিগ্রেড নিরক্ষীয় অঞ্চলে, -80 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর আসি স্ট্র্যাটোস্ফিয়ার, যেখানে গিয়ে থেমে যায়, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা প্রায় 50 কিমি উচ্চতায়, এটাকে বলা হচ্ছে স্ট্র্যাটোপজ। এরপরে আসবো আমি মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার গ্রিক শব্দ মেসো কথার অর্থ মধ্যভাগ, স্ফিয়ার কথার অর্থ মণ্ডল বা অঞ্চল। এটি বায়ুমণ্ডলের তৃতীয় স্তর। এই স্তরটির উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা আবার হ্রাস পায়। ঠিক যেমনভাবে ট্রোপোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়, ঠিক তেমনভাবেই মেসোস্ফিয়ার স্তরেও উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়। ট্রোপোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস ফেলেও মধ্যবর্তী যে স্তরটি, অর্থাৎ বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্তরে কিন্তু উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়। চলে আসি মেসোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্য আলোচনার ক্ষেত্রে। গ্রিক শব্দ মেসো মধ্যভাগ এবং স্ফিয়ার মণ্ডল, এ দুটো মিলেই হচ্ছে মেসোস্ফিয়ার। এই স্তরটি বায়ুমণ্ডলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তর। মহাকাশ থেকে ছুটে আসা উল্কাপিণ্ড এই স্তরে এসেই পুড়ে ছাই হয়ে যায়, তাই পৃথিবী পৃষ্ঠে এসে অনেক সময় পড়ে না। পৃথিবী পৃষ্ঠকে বলতে পারি রক্ষা করে এই স্তরটি। এই স্তরে বায়ুর চাপ অনেক কম থাকে। 50 কিমি উচ্চতায় 1 মিলিবার বায়ুর চাপ 90 কিমি উচ্চতায় যখন দাঁড়ায়, তখন সেটা গিয়ে দাঁড়ায় 0.01 মিলিবার। তাই বলতে পারি এই স্তরটি অনেক বেশি হালকা। এই স্তরে নৈশদ্যুতি মেঘ দেখা যায়। বায়ুর ঊর্ধ্বগামী পরিচলন স্রোতের কারণে এই স্তরে এক ধরনের মেঘ দেখা যায়, যাকে বলা হয় নৈশদ্যুতি মেঘ। এছাড়াও এই স্তরে শীতকালীন পশ্চিমা বায়ু প্রবল গতিবেগে প্রবাহিত হয়। এবার আসি, আমরা আগে রাসায়নিক গঠন ও উপাদানের ভিত্তিতে যে দুটো ভাগে ভাগ করেছিলাম, সমমণ্ডল এবং বিষমমণ্ডল। সমমণ্ডল বলেছিলাম প্রায় 88 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সেই স্তরটির অন্তর্গত যদি আমরা কম্পেয়ার করি উষ্ণতার হ্রাস বৃদ্ধি জনিত স্তরের সঙ্গে পাশাপাশি রেখে, তাহলে আমরা দেখতে পাই 16 থেকে 18 এবং তারপর 50 এবং 80 কিলোমিটার, অর্থাৎ তিনটে স্তর, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। এই তিনটে স্তরই সমমণ্ডলের অন্তর্গত।
মেসোস্ফিয়ার স্তরের ওপর থেকে আরও যে তিনটি স্তর আছে, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার, এই তিনটি স্তর বিষমমণ্ডলের অন্তর্গত। এবার আসি পরবর্তী স্তর। মেসোস্ফিয়ার যেখানে গিয়ে থেমে যায়, অর্থাৎ মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের মধ্যবর্তী যে স্তরটি তাকে বলা হয় মেসোপজ। সাথে সাথে যেখানে সমমণ্ডল এবং বিষমমণ্ডল মিলিত হয়, অর্থাৎ ওই যে 88 কিলোমিটার থেকে 90 কিলোমিটার উচ্চতায় পৃথিবীপৃষ্ঠ থেকে, সেই উচ্চতায় সমমণ্ডল আর বিষমমণ্ডল যেখানে মিলিত হয় সেই জায়গাটিকে বলা হয় টার্বোপজ। সেই জায়গাটিকে বলা হয় টার্বোপজ। এবার আসি 80 কিমি উচ্চতার উপর, প্রায় 500 কিমি উচ্চতা পর্যন্ত, মেসোস্ফিয়ারের উপরে 420 কিমি, প্রায় 500 কিমি উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের চতুর্থ স্তর, যার নাম আয়োনোস্ফিয়ার। এর আরেকটি নাম আছে যাকে বলা হয় থার্মোস্ফিয়ারও। অতিবেগুনি রশ্মি, রঞ্জন রশ্মি, গামা রশ্মি প্রাচুর্যের জন্য এই স্তরের উষ্ণতা বৃদ্ধি পায়। বায়ুর ঘনত্ব এখানে খুব কম থাকে। বায়ু এই স্তরে আয়নিত অবস্থায় থাকে। বেতার তরঙ্গগুলি যেগুলি পৃথিবীর পৃষ্ঠ থেকে মহাকাশের দিকে যায়, সেটি প্রতিফলিত হয়ে ফিরে আসে এই স্তর থেকেই। এছাড়াও মেরু অঞ্চলে, অর্থাৎ সুমেরু এবং কুমেরু অঞ্চলে একটা অস্পষ্ট আলোর ছটা দেখা যায়, যাকে বলা হয় মেরুজ্যোতি বা মেরু প্রভা। ইলেকট্রন এবং প্রোটন বায়ুতে ভাসমান বিভিন্ন ইলেকট্রন এবং প্রোটন কণায় আয়নিত হওয়ার পর সেটিতে আলোক রশ্মি পড়ে, আলোক রশ্মির বিচ্ছুরণের দ্বারা মেরু অঞ্চলে একটা অস্পষ্ট আলোর ছটা দেখা যায়, যাকে বলা হয় মেরুজ্যোতি বা মেরুপ্রভা। সুমেরু অঞ্চলে তাকে সুমেরু প্রভা এবং কুমেরু অঞ্চলে তাকে কুমেরু প্রভা বলা হয়। সুমেরু প্রভাকে ইংরাজিতে বলা হয় অরোরা বোরিওলিস এবং কুমেরু প্রভাকে বলা হয় অরোরা অস্ট্রিওলিস। এই স্তরেও উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়। এরপর 500 কিমি উচ্চতার পর থেকে 1500 কিমি উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের পরের যে স্তরটি বলতে পারি আমরা, যেটাকে বলা হচ্ছে পঞ্চম স্তর, যেটা এক্সোস্ফিয়ার। গ্রিক শব্দ এক্সো কথার অর্থ বাইরে এবং স্ফিয়ার কথার অর্থ মণ্ডল। এই স্তরটিকে বলা হচ্ছে এক্সোস্ফিয়ার বা বাইরের মণ্ডল। এই স্তরে উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায়, প্রায় 1600-1600 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা গিয়ে দাঁড়ায়। এটি বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর। হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত এই স্তরটি। পৃথিবী থেকে প্রেরিত বিভিন্ন কৃত্রিম উপগ্রহ, যেগুলোকে বলি স্যাটেলাইট, যেমন আর্যভট্ট, এই ধরনের বিভিন্ন যে স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয়, সেগুলির কক্ষপথ এই এক্সোস্ফিয়ার স্তরেই রয়েছে। এছাড়াও মহাকাশে যে সমস্ত স্টেশন রয়েছে, মহাকাশ গবেষণার জন্য যে সমস্ত স্টেশন বা প্ল্যাটফর্ম, ভাসমান প্ল্যাটফর্ম রয়েছে, সেগুলি ম্যাক্সিমামই এই এক্সোস্ফিয়ার স্তরেই অবস্থান করছে। এরপর আসি বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর, 1500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরটিকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেট কথার অর্থ চুম্বক, স্ফিয়ার মণ্ডল অর্থাৎ চুম্বক ক্ষেত্র বা চৌম্বকীয় মণ্ডল বলতে পারি এই স্তরটিকে। বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর। বায়ুমণ্ডলকে বেষ্টন করে রয়েছে প্রোটন ও ইলেকট্রনের চৌম্বক ক্ষেত্র। ইলেকট্রন অর্থাৎ মাইনাস ও প্রোটন অর্থাৎ প্লাস আয়নগুলি বলয় আকারে অবস্থান করে এই স্তরে, যাকে বলা হয় ভ্যান অ্যালন বলয়। ম্যাগনেটোস্ফিয়ার স্তরে ইলেকট্রন এবং প্রোটন আয়নগুলি পৃথিবীকে বলয় আকারে ঘিরে অবস্থান করে।
যাকে বলা হয় ভ্যান অ্যালন বলয়। আমরা জানলাম উষ্ণতার ভিত্তিতে বা উষ্ণতার হ্রাস বৃদ্ধি জনিত কারণে বায়ুমণ্ডলকে মূলত 6টি ভাগে ভাগ করা হয়: ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। তার মধ্যে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার সমমণ্ডলের অন্তর্গত, আর আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার বিষমমণ্ডলের অন্তর্গত।